কেমন চলছে দেশের বর্তমান রাজনীতি? নতুন দিগন্ত, নতুন বাংলাদেশ, গণতন্ত্র কোন পথে? নেতাকর্মীদের চোখে গণতন্ত্রের গতি ও ভবিষ্যৎ, এসব প্রশ্নের উত্তর মিলবে আমাদের আয়োজনে। গণতন্ত্রের গতিপথ কোন পথে, নতুন বাংলাদেশের রাজনীতি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে মিশন 9 থেকে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং সারা দেশ থেকে যারা শুনছেন তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের কাছে বলতে চাই যে বিগত 17 বছর বাংলাদেশে হত্যা, গুম, খুন, অত্যাচার, নির্যাতন, অর্থ পাচার সহ সকল অপকর্মে ভরে গিয়েছিল এই দেশ। এবং তৎকালীন সময়ে যে সরকার, এটি স্বৈরাচার সরকার এবং মাফিয়া সরকার হিসাবে এদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তারা এমনভাবে বাধা বিপত্তি তৈরি করেছে যার মধ্য দিয়ে যে এদেশে মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না, কোনো গণতন্ত্র ছিল না। নির্বাচনগুলোতে তারা জোরপূর্বক যে নির্বাচনগুলো সম্পন্ন করেছে, আপনারা জানেন যে 2024 সালে যে তাদের যে নির্বাচন ছিল সেই নির্বাচনটি অত্যন্ত ন্যাক্কারজনক। সেটি হচ্ছে দামি নির্বাচন। যদি এইভাবে বলা হয় যে এটি নৌকার নির্বাচন, একটি ছোট নৌকার নির্বাচন, একটি চাকালো নৌকার নির্বাচন, একটি পাখালো নৌকার নির্বাচন, অর্থাৎ তারাই নির্বাচন করেছে। এখানে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল গণতান্ত্রিক দল সে নির্বাচনকে বয়কট করেছিল এবং তাদের এই বয়কটের মধ্যে দিয়ে সারা বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বিরত থেকেছে। আপনারা এটিও জানেন যে 2018 সালে যে নির্বাচন, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও এই তৎকালীন সরকার এবং সরকারের যে বিভিন্ন বাহিনী রয়েছে তাদের মাধ্যমে এমন একটি ষড়যন্ত্র করা হয়েছিল যার মধ্যে দিনের ভোট রাতে সম্পন্ন করা হয়েছিল এবং বেশিরভাগ ভোট রাতে সম্পন্ন করে দিনের বেলায় শুধুমাত্র কেন্দ্রে গিয়ে তাদের এই নির্বাচন একটি প্রক্রিয়া মাফিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এর আগে আপনারা জানেন 2014 সালে একটি নির্বাচন তারা করেছেন যেখানে 153 জন এমপি বিনা প্রতিযোগিতা নির্বাচিত হয়েছে। এই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যেখানে কোনো দাবি করা যেত না, কোনো আন্দোলন করা যেত না, যেখানে একটি মিছিল, মিটিং, সভা সমাবেশ করতে গেলে সরকারের পূর্ব অনুমতি লাগতো। একজন মানুষ তার দাবির কথা বলবে, তার দাবির পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করবে, সেখানে পূর্ব অনুমতি পেতে রেখে কোনোভাবে তারা কোনো প্রোগ্রাম সম্পন্ন করতে পারত না। আপনারা জানেন যে 2023 সালের 28 অক্টোবর ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বৃহৎ একটি মহাসমাবেশ ডাক দিয়েছিল, সেখানে প্রায় 50 লক্ষ মানুষ এবং বিএনপির নেতাকর্মী সমবেত হয়েছিল। সেখানে অতর্কিত হামলা করে সেই ছাদের উপর থেকে অলি গলি সহ সকল ক্ষেত্র থেকে পুলিশ সহ এবং সন্ত্রাসী বাহিনীরা যেভাবে আক্রমণ করেছিল, মুহূর্তের ভিতরে কয়েক ঘন্টার ভিতরে প্রায় 50 লক্ষ মানুষকে তারা সেখান থেকে বিতাড়িত করেছিল। এর আগে আপনারা জানেন যে 2013 সালে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে যে সমাবেশ ডেকেছিল, সেখানে রাত্রি 1টা থেকে 3টা পর্যন্ত যে নারকীয় ঘটনা ঘটিয়েছিল। অর্থাৎ আমি বলতে চাই যে ওনাদের আমলটি ছিল অত্যন্ত দুর্যোগপূর্ণ এবং নরকের রাজ্য, যার মধ্যে কোনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ কোনো রাজনৈতিক দল সঠিকভাবে কথা বলতে পারেনি, আন্দোলন করতে পারেনি, সংগ্রাম করতে পারেনি। উক্ত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলটাকে ভেঙে খান করারও তারা চেষ্টা করেছেন। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে বিএনপি এমন একটি দল যে দলকে এই তো অত্যাচার নির্যাতন করে দলকে কোনো খণ্ডিত বিখণ্ডিত করতে পারেনি। দলটি তখনও ঐক্যবদ্ধ ছিল এবং এখনও ঐক্যবদ্ধ আছে। আমি আপনাদের কাছে বলতে চাই যে বিগত 24-এর যে আন্দোলন, এই যে আন্দোলন সংগ্রাম থেকে মানুষ ত্যক্ত বিরক্ত হতে যখন ছাত্ররা এই তাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে যখন আন্দোলনটি দুর্বার থেকে উত্তাল হইতেছিল, তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে ছাত্রদল, যুবদল এবং দলের সকল অঙ্গ সংগঠন নেতাকর্মীরা
ছাত্রদের সাথে মাঠে রাস্তায় নেমে এসেছিল এবং সেই আন্দোলন সংগ্রামে বিগত সরকারের সময়ে পুলিশ বাহিনী সহ ছাত্রলীগ যুবলীগ সহ যেভাবে আক্রমণ করেছে, পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছে, যার মধ্যে দিয়ে প্রায় 1600 ছাত্র জনতা নিহত হয়েছে, প্রায় 23,000 ছাত্র জনতা আহত হয়েছে, অঙ্গহানি হয়েছে। এই যে একটি বৃহৎ আন্দোলন, সেই আন্দোলনটাকে একটি গণহত্যায় তারা পরিণত করেছিল। সেই গণহত্যার প্রেক্ষিতে আজকে আমাদের বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, যেখানে আমাদের গণতন্ত্র প্রয়োজন, ভোটাধিকার প্রয়োজন। সেখানে এসে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার প্রয়োজন, গণতান্ত্রিক নির্বাচন প্রয়োজন। কারো কারো বক্তব্য অনুযায়ী সংস্কার আগে নাকি নির্বাচন আগে, নাকি কিছু সংস্কার দরকার নাকি নির্বাচন দরকার, এগুলো নিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব চলছে। এখানে বৃহৎ রাজনৈতিক দল তাদের কর্মী বাহিনী, তাদের সমর্থককে ধরে রাখার জন্য তারা নির্বাচন দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছে, এটি স্বাভাবিক। তবে এখানে আরও যারা রাজনৈতিক দল রয়েছে, যারা অপেক্ষাকৃত ছোট, তারা এই গণতান্ত্রিক নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে বৃহত্তর আকারে সংস্কারের কথা তারা বলছে। কিন্তু এই ফাঁকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ আছে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনের কথা বারবার বলে যাচ্ছেন এবং মৌলিক যে সংস্কার আছে সেই মৌলিক সংস্কারগুলো করার পক্ষে মতামত দিয়ে যাচ্ছেন। এখন এই সংস্কার হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। দিন যত যাবে দেশ তত পরিবর্তিত হবে এবং সংস্কারের তত প্রয়োজন পড়বে। ফলে সংস্কার একবারেই করা সম্ভব নয়। এজন্য কিছু মৌলিক সংস্কার করে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত শক্তিশালী একটি সর্ববৃহৎ দল আকারে এই বাংলাদেশের সর্বত্র বিরাজ করছে এবং আমরা বিশ্বাস করি যে সাংগঠনিক অবস্থা এত মজবুত এবং জনসমর্থন এত বেশি থাকা সত্ত্বেও আমাদের অনেকে বলার চেষ্টা করছেন, আমাদের দলের বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন যে নির্বাচনটাকে পিছালে এবং দলের বিরুদ্ধে কিছু অপপ্রচারও করার চেষ্টা করছেন। আমরা মনে করি যে কোনো ব্যক্তি দলের নেতৃত্ব থাকলেও তারা দুর্বল হলেও অন্যান্য নেতৃবৃন্দ এবং সারা দেশে বিএনপি অত্যন্ত শক্তিশালী এবং ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। আপনার এই কথাটি আংশিক হলো সত্যি যে নির্বাচন সামনে নিয়ে যারা সম্ভাব্য প্রার্থী রয়েছে তাদের মধ্যে কিছুটা প্রতিযোগিতা রয়েছে এবং এক্ষেত্রে যে গ্রুপিংটা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে বিএনপি বলতে যাদের বোঝায় অথবা যাদের নাম বললে বিএনপি আসে এমন নেতৃবৃন্দ এবং সারা উপজেলা পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ের যে গ্রহণযোগ্য নেতৃবৃন্দ, সেই গ্রহণযোগ্য সকল নেতৃবৃন্দ রয়েছে একটি ধারায়। আর একটি ধারায় রয়েছে একজন ব্যক্তি নামের উপরে, যিনি কালিহাতী বিএনপিটাকে সাংগঠনিক দায়িত্ব নিয়ে কমিটিগুলো গঠন করেছিলেন। এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই কমিটিতে যারা নেতৃত্ব রয়েছে তাদের যে নেতৃত্বের দক্ষতা, যোগ্যতা, সেটি নিয়ে সারা কালিহাতীর বিএনপি এবং জাতীয়তাবাদী আদর্শ সৈনিকদের প্রশ্ন রয়েছে এবং তারা এই বিএনপির যে সকল নেতৃবৃন্দ রয়েছে তাদের থেকে অনেক গ্রেড বিশ্লেষণ করে তারা অনেক নিম্ন পর্যায় থেকে তারা নেতৃত্বে উঠে এসেছেন এবং তারা দলের সঠিক দায়িত্ব পালন করতে পারছেন না। তারা দলকে ঐক্যবদ্ধ রাখার চাইতে দলটাকে তাদের ব্যক্তির পক্ষে পরিচালনা করার দিকে ধাবিত করছে। এই জন্য সারা কালিহাতী উপজেলার যে বিএনপি নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা দলটাকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে সকলে একতাবদ্ধ রয়েছেন, শুধুমাত্র ওই অংশটাকে বাদ দিয়ে। আর এইখানে আরেকটি প্রশ্ন রয়েছে যে এই অংশে যে যারা গ্রুপিং করছেন তাদের ওখানে যেহেতু বিএনপির সংখ্যা খুব কম, এখানে বিএনপি কিছু আছে, তার সাথে আওয়ামী দোসর আছে, তার সাথে তারা পাল্লাকে ভারী করার জন্য বর্তমান সময়ে দেখা যাচ্ছে তাদের এই গ্রুপিংয়ের পাল্লাকে ভারী করার জন্য তারা এই ভিন্ন মতাবলম্বী যারা মাফিয়া বা স্বৈরাচার তাদের যে দোসর ছিল তাদেরকেও তারা পক্ষে টানার চেষ্টা করছে। শুধুমাত্র ওই ব্যক্তি বা ওই অংশ পক্ষে টানার চেষ্টা করছে এমন নয়। আমরা দেখতে পাচ্ছি এনসিপি, জামাতে ইসলাম, তারা অতীতের আওয়ামী লীগের সময় যেমন জাতীয় পার্টি ক্ষমতার ক্ষেত্রে একটি নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে, এক্ষেত্রে তারাও আওয়ামী লীগের এই পতিত আওয়ামী লীগের যে শক্তি বা সমর্থক রয়েছে
তাদেরকে তাদের পক্ষে টানার চেষ্টা করছে। এখানে আমাদের দ্বিমত যে যারা পতিত এবং যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করলাম, যারা আমাদেরকে অত্যাচার নির্যাতন করেছে, যারা আমাদেরকে মামলা দিয়েছে, যারা আমাদেরকে গ্রেপ্তার করেছে, তাদেরকে সাথে নিয়ে যারা করছে তাদের সাথে আমরা দ্বিমত পোষণ করে আমরা ভিন্ন ধারায় কালিহাতির মূল ধারাটাকে, বিএনপির ধারাটাকে আমরা রক্ষা করে আমরা এই কর্মসূচি এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে আমি বলতে চাই যে দল যাকে মনোনয়ন দেবে, দল অবশ্যই বাংলাদেশ জাতীয় দল একটি সর্ববৃহৎ এবং বিজ্ঞ দল। তারা বেছে দেখে শুনে অত্যন্ত ক্লিন ইমেজ, অত্যন্ত দক্ষ, ত্যাগী এবং যারা যোগ্য এবং এদেরকেই মনোনয়ন দেবে। এরকম কাউকে মনোনয়ন দিলে আমাদের কালিহাতির বিএনপি এবং কালিহাতির কর্মী নেতৃবৃন্দ এবং জনতা তার পক্ষে অবস্থান গ্রহণ করবে। সেক্ষেত্রে গ্রুপিংয়ের সম্পূর্ণ অবসান ঘটবে এবং এক্ষেত্রে ব্যক্তিগতভাবে যদি কেউ গ্রুপিং বজায় রাখে সেক্ষেত্রে তার দল থেকে দলে তার কার্যক্রম চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়বে বলে আমি মনে করছি। আমি ব্যক্তিগতভাবে অনেকবার হামলার শিকার হয়েছে, ঢাকাতে অনেকবার হামলার শিকার হয়েছে এবং পুলিশ দ্বারা আক্রান্ত হয়েছে। এবং আমরা জানেন যে 28শে অক্টোবর 2023 এই বৃহৎ আন্দোলনে যখন আন্দোলন মহাসমাবেশ চলমান অবস্থায় এই পশ্চিম দিক থেকে যখন আক্রমণ করেছিল ওই পেট্রোল বাহিনীরা, তখনও আমি নাইটেঙ্গেল মোড়ে আমি সাক্ষাৎকার দিয়ে চলছিলাম এবং আমরা মহাসমাবেশটা সফল করার জন্য এবং এই যে তারা সন্ত্রাসী বাহিনী তাদের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়ে চলছিলাম। আমি তার ঠিক কয়েকদিন পর 7ই নভেম্বর আমাকে কলেজ গেট থেকে আমাকে যৌথ বাহিনী বিনা মামলায় বিশেষ ক্ষমতা আইনে আমাকে গ্রেপ্তার করেন এবং এই বিশেষ ক্ষমতা আইনে আমাকে তারা জেলে প্রেরণ করেন। আমি মনে করি যে আমি একজন শিক্ষক নেতা, আমি একজন পেশাজীবী সংগঠক, আমি একজন আলোচক হিসাবে এই দেশের জন্য, মানুষের জন্য, শিক্ষাকে পরিবর্তন করার জন্য এবং নেশা মুক্ত দেশটাকে গঠন করার লক্ষ্যে যে ভূমিকা রেখেছি সেটাকে তারা থোড়াই কেয়ার করে। তারা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমাকে তারা কলেজ গেট থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং বিশেষ ক্ষমতায় আমাকে তারা জেলে প্রেরণ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেরকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে না, এই কারণে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত বৃহৎ রাজনৈতিক দল, ব্যাপক জনসমর্থন রয়েছে। তবে আমি এই জন্য বলছি যে এই দলগুলো বিএনপির সাথে প্রতিযোগিতা উঠে আসার জন্য তারা পতিত সরকারের যারা দোসর, যারা 24 নির্বাচন করেছে অথবা এই সারা 17টি বছর ধরে অত্যাচার নির্যাতন করেছে, তাদেরকেও অনেকে পক্ষে টানার চেষ্টা করছে। আমি এই জন্য বলছি যে এই যে ছাত্র জনতা, এই যে জামাতে ইসলাম, এই যে বিএনপি, সকলে মিলেই কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে অংশগ্রহণ করেছে। এখানে এই দুর্বার আন্দোলনে এই যে আবু সাইদ, মীর মুক্ত এবং ইয়ামিনের যে মৃত্যু সহ যে 1600 জন মানুষের যে মৃত্যু, তাদের রক্তের সাথে তো আমরা বেইমানি করতে পারি না। সেজন্য আমি যেটা প্রত্যাশা করি যে এই ধরনের দোসরদেরকে দলে না টেনে, পাল্লা ভারী না করে, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাতে ইসলামী, এনসিপি সহ যত গণতান্ত্রিক দল আছে তারা যদি নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সুন্দর একটি নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন করে, সেটা আমরা প্রত্যাশা করছি এবং এদেরকে আমরা প্রতিযোগী মনে করছি, কিন্তু আমরা এটাকে কখনো শঙ্কার ভিতরে নিচ্ছি না এবং তারা আমাদের প্রতিযোগিতায় এসে আমাদেরকে খুব একটা করতে পারবে সেটাও আমি বিশ্বাস করছি না। আমি মনে করি যে নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। এই কারণে যে আপনারা লক্ষ্য করে দেখবেন বিগত 17 বছর এই বিগত যে সরকার ছিল, যে আওয়ামী লীগের যে সরকার, তারা এই উন্নয়নের কথা বলে, অমক কথা বলে, তমক কথা বলে তারা নির্বাচনটাকে বলণ্ডিত করছে এবং নির্বাচনটাকে যথাসময়ে তারা নির্বাচনটা সঠিক পথে পরিচালিত হতে দেয় নাই। যদি এখানে নির্বাচনটা সঠিকভাবে হতো, গণতান্ত্রিক সরকার থাকতো, তাহলে তারা কিন্তু এত অত্যাচার নির্যাতন করতে পারতো না। এবং দেখেন 17 বছরে কিন্তু তারা তাদের যে অভিযোগ, যাদের তারা বিচার করতে চাইছে, সেই বিচারটাও কিন্তু তারা করতে পারে নাই। কিছু করেছে, সব কিছু সম্পন্ন করতে পারে। আজকে অবশ্যই এই পতিত সরকারের যারা দোষর, যারা দোষী এবং যারা অর্থ পাচারকারী খুনি দর্শক, তাদের অবশ্যই বিচার হতে হবে এবং সেই বিচার হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন
সেই সময় পর্যন্ত আইনের প্রক্রিয়া, কিন্তু আইনের প্রক্রিয়া আমি চাইলেই কিন্তু এটি 6 মাস, 1 বছর, 1.5 বছরের ভিতরে বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে, এইটা কিন্তু আমি বিশ্বাস করি না। বিচার অবশ্যই হতে হবে। এবং আপনাদের এটা খেয়াল করতে হবে যে এনসিপি তারা বিচার চাচ্ছে, তারা সংস্কার চাচ্ছে। আমাদের কিন্তু বিচার চাওয়া, সংস্কার চাওয়ার মধ্যে কিন্তু কোনো দ্বিমত নাই। আমাদের মতটা হচ্ছে এখানে যে পূর্ণ সংস্কার বলতে কি বোঝায়। একটি দেশ 10 বছর 15 বছর পর পর সংস্কারের প্রয়োজন পড়ে, 5 বছর পর পর সংস্কার করব। পূর্ণ সংস্কার একই সময় করা কোনোভাবেই সম্ভব না। সেজন্য আমরা বলছি যে সংস্কার অবশ্যই প্রয়োজন, এবং সেটা মৌলিক সংস্কারগুলো, যেমন ধরেন বিচার ব্যবস্থার একটি সংস্কার হতে হবে, যেমন নির্বাচন বা কমিশনের একটি সংস্কার প্রয়োজন, পুলিশ প্রশাসন সহ যারা আছে প্রশাসনের জন্য একটা সংস্কার প্রয়োজন। কিন্তু সকল সংস্কার যদি এই সরকার করতে চায়, তাদের যে লম্বা সময় প্রয়োজন, সেই সময়ের ফাঁকে আমাদের যারা পতিত শক্তি আছে তারা কিন্তু মাঠ গুছিয়ে কিন্তু রাজনীতির মাঠে চলে আসবে। আমরা এটা চাই না যারা পতিত সরকার আছে তারা আবার মাঠ গুছিয়ে মাঠে চলে আসুক। আমরা চাই যে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার আসুক, যতটুকু বিচার এখন প্রক্রিয়া করা সম্ভব সেটুকু হোক, এবং একটি মৌলিক সংস্কার হোক। এই মৌলিক সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হোক, এবং তারপরে আমরা এই গণতান্ত্রিক সরকার যারা আসবে সেখানে তো এই বাংলাদেশ জাতীয় দল, জামাতে ইসলামী, এনসিপির বিভিন্ন সংসদটা থাকবে। সেখানে এমন তো হবে না যে শুধুমাত্র বিএনপি 30 আসনে জয়লাভ করবে, ফলে সকলেই থাকবেন। তখন আলোচনা করে সাংবিধানিকভাবে এই সংস্কারগুলো করলে সেটা সে দেশের মানুষের গণতান্ত্রিক যে সরকার সেটা করতে পারবে বিদায় মানুষের কাছে তখন গ্রহণযোগ্যতাটাও অনেক বেশি বাড়বে। সেজন্য আমরা বলছি নির্বাচনটা দূরে, এবং এই সরকারকে কিন্তু আমরা সমর্থন করছি, ডক্টর ইউনূসের সরকার কিন্তু আমরা সমর্থন করছি। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন এই 8-9 মাসে যতটুকু অগ্রগতি হয়েছে, প্রশাসন কিন্তু ঠিকভাবে কাজ করছে না। তারা কিন্তু কিছু গ্রেপ্তার করেছে, কিন্তু কোনো বিচার কার্যক্রম কিন্তু মতো শুরু করতে পারে না। এই অবস্থায় যদি শুধু বিচার কার্যক্রম সংস্কারের কথা বলে যদি আমরা এটা অপেক্ষা করতে থাকি, সেটা কিন্তু 2, 4, 5 বছরেও কিন্তু পূর্ণ সংস্কার নাও হইতে পারে। এইখানে হচ্ছে দ্বিমত। এবং রাজনৈতিক মাঠে এনসিপি, জামাত এবং বিএনপি তারাও দোসরের বিরোধী, আমরাও দোসরের বিরোধী। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, এবং মৌলিক সংস্কার করে গণতান্ত্রিক নির্বাচন সম্পন্ন করে সেই দেশটাকে প্রতিষ্ঠানের জন্য সকলে মিলে দরকার হলে জাতীয় সরকার গঠন করা যেতে পারে, সেই প্রক্রিয়া আমরা দেশটাকে পরিচালনা করতে চাই। এই জন্য আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এবং ডিসেম্বরে না হোক সেটা আর 1 মাস লেট হতে পারে, 2 মাস লেট হতে পারে, কিন্তু বেশি লেট হলে এই নির্বাচনটা গণতান্ত্রিক অধিকারটা আবার বলণ্ডিত হওয়া সম্ভব আছে। আমি নির্বাচনের আগে সংস্কার মনে করি বিচার ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশনের যে সংস্কার, নির্বাচনকে সম্পূর্ণ নিরপেক্ষ করার জন্য যে সংস্কার, আর প্রশাসনিক দায়িত্ব যারা থাকবেন তাদের যে সংস্কার, এই সংস্কারটুকু পরে এই নির্বাচন সম্পন্ন করে গণতান্ত্রিক সরকারের কাছে যদি অবশিষ্ট সংস্কারের জন্য সুপারিশগুলো দেওয়া থাকে, সেই সুপারিশগুলো নিয়ে যদি সংসদ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে কিন্তু আমাদের সংস্কারের একটি ভালো একটা পর্যায়ে আমরা পৌঁছে যেতে পারি। আপনাদের মনে রাখতে হবে যে দেশের যে প্রেক্ষাপট, আন্দোলনের যে প্রেক্ষাপট, দেশের যে একটা পরিবর্তন, সেই পরিবর্তিত অবস্থায় একটি দেশটাকে পরিচালনা করার জন্য কিন্তু এটি একটি সরকার। এটি কিন্তু কোনো গণতান্ত্রিক সরকার, এটি একটি সরকার, এটি তত্ত্বাবধায়ক সরকার বলতে পারেন, নিরপেক্ষ সরকার বলতে পারেন। এই সরকারের সাথে আমরা একমত পোষণ করছি, কিন্তু সরকার রাজনৈতিকভাবে যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার সেই কাজগুলো কিন্তু তারা করতে পারছে না, কারণ তারা রাজনৈতিক সরকার না। এবং তারা এক্ষেত্রে আমি মনে করি যে তারা সকল কিছু করারও কিন্তু অধিকার পায় নাই, সব কিছু করারও কিন্তু তাদের অধিকার নাই, কারণ যেহেতু সাংবিধানিকভাবে গণতান্ত্রিক সরকার না। সেজন্য তারা এই মৌলিক সংস্কারটুকু করে যদি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, তাহলেই এটা সম্ভব। আর যারা এখানে দায়িত্ব রয়েছেন উপদেষ্টা মণ্ডলীকে, তারা যোগ্য কিন্তু দক্ষ না হওয়ার কারণে তারা অনেক ক্ষেত্রেই সফলতার চাইতে অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যেটা আমাদের এই ব্যর্থতার কারণে মাঠে ময়দানে অনেকেই কিন্তু মনে করছে, অনেক মানুষ কিন্তু মনে করছে যে তারা সঠিক পথে দেশটাকে পরিচালনা করতে পারছে না। তবু আমরা মনে করি তারা যোগ্য মানুষ, দক্ষতার কিছুটা ঘাটতি, সেজন্য তারা
দক্ষ একটি সরকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারা এগিয়ে আসলে এবং তাদের প্রতি যদি যে সরকার আসবে তারা যদি এদের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং সরকার যদি পরবর্তীতে এদের সাথে পরামর্শগুলো নিয়ে অথবা এদেরকে কোনো ক্ষেত্রে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে রেখে তাদের পরামর্শ নিয়ে যে দেশ পরিচালনা করে সেক্ষেত্রে অনেকটা ভালো হবে। এই জন্য আমি মনে করি সরকার সফলতার সহিত চালাচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে সফলতা দেখাতে পারছে না। এখানে দক্ষতার ঘাটতি আছে তাদের মাঠ পর্যায়ে প্রশাসনিক সর্বক্ষেত্রে কে কোন পন্থী এটাও তাদের জানার ক্ষেত্রে তাদের ঘাটতি আছে। এই ঘাটতি থাকার কারণে ভুলক্রমে তারা দোষরদের যারা দোষর, আওয়ামী লীগের দোষরদের যারা দোষর এমন ব্যক্তিদেরও কিন্তু বিভিন্ন জায়গায় পদায়ন করছে, যেটা হয়তো তাদের না জানা থাকার কারণে তারা পদায়ন করছে, যেটা আমরা মেনে নিতে পারছি না। আপনারা খেয়াল করে দেখবেন এই কালিহাতীতে যদি আপনারা যান, স্কুল কলেজ এবং মাদ্রাসায় যে সকল গভর্নিং বডির সভাপতিরা নিয়োগ হয়েছে তারা ম্যাক্সিমাম আওয়ামীপন্থী এবং আওয়ামী দোষর। কেন? তাদের তো পতন হয়েছে, এই ক্ষেত্রে তো তাদের নিয়োগ হওয়ার কথা না। এক্ষেত্রে আমরা মনে করি যে বিএনপির কিছু নেতৃবৃন্দ অথবা এই অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের এই মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সম্পর্কে জানা এবং জানার অভাব আছে, তাদের দক্ষতার অভাব আছে, যে কারণে ফাঁক ফোকর দিয়ে কিন্তু আবার এরা বসে যাচ্ছে। এই জন্য আমি মনে করি যে সরকার যে বসে আছে, আজকে আপনারা দেখবেন যে একজনকে সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন, সে সরাসরি আওয়ামী লীগের একজন দোষর। এই ব্যক্তি সহকারী অ্যাটর্নি হিসেবে যে নিয়োগ দিয়েছেন, সেই নিয়োগ পেয়ে যে আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা উনি যে নিয়োগ দিয়েছেন, সে কিন্তু আমাদের এই সরকারের সফলতার জন্য কাজ করবে না। আমি বিশ্বাস করি এই লোক অবশ্যই পূর্ববর্তী সরকারের সাথে কানেকশন রেখে এ সরকার ব্যর্থতার জন্য কাজ করবে। এই জন্য আমরা বলি যে তাদের দক্ষতার অভাব রয়েছে, তাদের জানার ঘাটতি রয়েছে এবং তারা সঠিক পরামর্শ সঠিকভাবে পাচ্ছে না। কিন্তু যখন রাজনৈতিক দল আসবে তারা প্রান্তিক পর্যায়ের তথ্যপত্র কিন্তু তাদের কাছে থাকবে এবং এই ধরনের ত্রুটি থেকে তখন দেশটা অনেকটা রক্ষা পাবে। গণতান্ত্রিক নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ করা আমরা মনে করি তাদের অংশগ্রহণ করার অধিকার রয়েছে। তবে যারা এই দেশে এত অত্যাচার নির্যাতন করেছে, যারা স্বৈরতন্ত্র চালিয়েছে, যারা মাফিয়া সরকার সময় করেছে, তাদের এই দোষের জন্য এখন পর্যন্ত তারা জাতির কাছে কোনো ক্ষমাও প্রত্যাশা করে নাই, জাতির কাছে তারা এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই। একটা রাজনৈতিক দল এতগুলো গণহত্যা চালিয়ে এই যে ছাত্র জনতার আন্দোলন, সেখানে আমাদের যে হৃদয়ের টুকরা, আমাদের যে সন্তান, আমাদের যে ছাত্র, আমাদের যুব শ্রেণীর যারা নিহত হয়েছে সেগুলোর বিচার হয় না। এই বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে আমি ব্যক্তিগতভাবে পক্ষে নই এবং তাদের এই বিচার কার্য সম্পন্নের পরে তারা এই ত্রুটি বিচ্যুতি শুধরানোর পরে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরে যদি তারা দলকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় সেক্ষেত্রে হয়তো আমার মতামত থাকবে, তার আগে তার নির্বাচনে অংশগ্রহণ করা উচিত নাই বলেন না। আপনারা জানেন যে ইতিমধ্যে বিশ্বের সর্বনিকৃষ্ট একজন শাসক হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। তো এই যে সর্বনিকৃষ্ট একটি শাসক, সেই শাসক যে দলের প্রধান, সেই দলটা এত অত্যাচার নির্যাতন করলো, সেই দলটা যদি তারা না শুধরায়, তারা যদি ক্ষমা প্রার্থনা না করে, তাদের যদি বিচার না হয়, তাদের নিষিদ্ধ হওয়ার দাবিটি আমি অবশ্যই মনে করি যৌক্তিক। তবে আমি আবার মনে করি যে এদের মধ্যে হয়তো বা সবাই কিন্তু দোষী না, সে ভালো লোকগুলো দিয়ে যদি তারা দল চালানো সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তখন এটি বিবেচনা করা যেতে পারে এবং এক্ষেত্রে দলের কার্যক্রম স্থগিত রাখার পক্ষে মতামত। দেখুন, এই দেশের যেটা পট পরিবর্তন পাচ্ছে, এই দেশে বাজার ঘাট, মাটির ঘাট থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা পর্যন্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দরা দখল করে ফেলেছিল। তারা সেই দখল করে সেই চেয়ারগুলোতে তারা বসেছিল। এই পট পরিবর্তনের পরে আওয়ামী লীগের এই ব্যক্তিগুলোকে ওইখান থেকে সরানো প্রয়োজন এবং এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া যারা আন্দোলন সংগ্রাম করেছে, এদের দেশের সাথে যারা কাজ করছে এমন লোকদের কিন্তু ওইসব জায়গায় বসা উচিত। এখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের সরাতে গিয়ে এখানে যারা দায়িত্ব গ্রহণ করেছে
এবং এটা যৌক্তিক, দায়িত্ব গ্রহণ করাটা যৌক্তিক। কিন্তু এই দায়িত্ব গ্রহণ করতে গিয়ে যে আমরা কালিহাতীতে যেটা লক্ষ্য করেছি, যে কালিহাতীতে যে সমস্ত জায়গাতে অবৈধ পয়সা রয়েছে, মাটির ঘাট, বালির ঘাট, এগুলোতে কিন্তু এখনো আওয়ামী লীগের যারা ছিল তারাই সেগুলো পরিচালনা করছে। শুধুমাত্র এখানে এই বিএনপি বা অন্যান্য দলের কিছু কিছু লোকের নাম সেখানে যুক্ত করে তারা এই বিএনপির ঘাড়ে এই দোষটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ এখানে সম্পৃক্ত হয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব যে তারেক জিয়া যে বক্তব্য দিচ্ছে, ৩১ ধারার আলোকে যে সংস্কারের কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, আপনারা যারা এরকম যাদের কিছু কিছু ক্ষেত্রে যাদের প্রমাণ পাওয়া গেছে তাদেরকে অলরেডি বাংলাদেশ দল বহিষ্কার করে দিয়েছে এবং এরকম আরও প্রমাণ পাওয়া গেলে তাদেরকেও বহিষ্কার করে দেওয়া হবে। এবং আমরা কোনোভাবে এই অন্যায়, অবিচার এবং এই যে এই দখলদারিত্ব আমরা এটা পছন্দ করি না। না, যেগুলো অবৈধ সেগুলো সম্পূর্ণই অবৈধ, সেগুলো দখল মুক্ত করারও কিছু নাই, দখল নেওয়ারও কিছু নেই। যেমন হাটবাজারের কথা বলেছে, হাটবাজার কিন্তু কালিহাতীতে উপজেলা প্রশাসনে একদম সুনির্দিষ্ট টেন্ডারের মাধ্যমে পরিবর্তিত হয়েছে। এখানে কিন্তু দখলদারিত্ব কিছু নাই। এখানে মাটির ঘাটগুলোতে আপনারা দেখবেন কিছু বৈধ ঘাট আছে, সেগুলোর প্রকৃত পক্ষে কাগজপত্র রয়েছে। সেই ঘাটগুলো তারা দেখা গেছে আওয়ামী লীগের আমলে যেটুকু বৈধ আর কিছু অবৈধ মিলে তারা পরিচালনা করছে। এই বৈধ ঘাটগুলো থেকে যারা এই দখলদারিত্ব করেছে আওয়ামী লীগে, তাদেরকে বিতাড়িত করেছিল পূর্বে, তারা এখন সেই তাদের অবস্থানটাকে দখল করার জন্য, তাদের অবস্থান ফিরে আসার জন্য পৃথিবীর দখল করেছে। আর এই যে ড্রেজার মেশিন সহ যেগুলো অবৈধ, সেগুলো দখল করারও কিছু নাই এবং সেগুলো তাদের তাড়ানোরও কিছু নাই। এরকম কোনো তথ্য আপনাদের কাছে যদি থাকে, যেটা যে কেউ তথ্য যে তারা দখল করেছে, সেই তথ্যপত্র যদি আপনারা আমাদের কাছে দেন এবং আমরা এরকম অনৈতিক কর্মকাণ্ডের সাথে যদি দলের কেউ সম্পৃক্ত থাকে, সেটা ও ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে আমরা অবহিত করব এবং আমাদের ঊর্ধ্বতর কর্তৃপক্ষ কোনোভাবেই এই ধরনের দখলদারিত্বকে মেনে নেবে না। আমি শুধু ওইটুকুর কথা বলেছি যে বৈধ ঘাট সরকার টেন্ডার দিয়েছে, ইউনো অফিস টেন্ডার দিয়েছে, ডিসি অফিস টেন্ডার দিয়েছে, সেগুলো জোরপূর্বক আমলে গেলে দখল করে রেখেছিল। এরকম অনেক স্পট রয়েছে যেগুলো জোরপূর্বক তারা দখল করে রেখেছে। সেগুলো যেহেতু তারা এখন বিতাড়িত হয়েছে, সেগুলো পরিচালনা করার জন্য কিছু কিছু সম্পৃক্ত হয়েছে। এখানে যে হয়তো কেউ অপকর্মের সাথে সম্পৃক্ত হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমি এই কথাটি করেছি। কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং গণতন্ত্র। গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে তান্ত্রিকতা, এর মধ্যে দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হবে সেটাকে বলা হবে গণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক কথা বলার যে অধিকার, সে অধিকার অনেক ক্ষেত্রে এখন প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখনো সকল ক্ষেত্রে সেটা প্রতিষ্ঠিত হয় নাই। আপনারা এখানে লক্ষ্য করে দেখবেন যে সরকার যে পরিচালনা করছে তারা একটা পর্যায়ে তুলে আনার চেষ্টা করছে, কিন্তু আমি যে বলেছি সেটা কিন্তু তাদের দক্ষতার ঘাটতির কারণে, পলিটিক্যাল যে তাদের ধারণা, সেই ধারণার ঘাটতি থাকার কারণে তারা সব ক্ষেত্রে এটা ওভারকাম করতে পারছেন। সেই জন্য আমরা বলতে পারি না যে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা পরিচালিত হচ্ছে, আবার সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালিত হচ্ছে এই কথাটি বলার কোনো সুযোগ নেই। তবে তাদের কিন্তু মূল দায়িত্ব হচ্ছে যে এই ক্রাইসিস মুহূর্তে তারা ক্ষমতায় বসেছেন, জনগণ তাদেরকে বসিয়েছে এবং এই ছাত্র জনতা যারা তাদের মতামতের ভিত্তিতে তারা বসেছে, তাদের কাজটা হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার যে পথ, সেই পথটাকে সুগম করা এবং সেই গণতন্ত্রের পথটাকে সুগম করার জন্য তাদের যে কাজ করা দরকার, সেই কাজটাকে তাদের করা অত্যন্ত জরুরি। এবং এইভাবে যদি আপনারা দেখবেন ইতিমধ্যে বিভিন্ন জনের বিরুদ্ধে নানান রকম অভিযোগ উত্থাপিত হচ্ছে, কারণ মেন্টালি আমরা কিন্তু জাতিগতভাবে অনেকটা নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে এই লম্বা সময় যদি এরা চেয়ারে বসে থাকে এবং গণতান্ত্রিক সরকার যদি না থাকে, দায়বদ্ধতা যদি জনগণের সাথে না থাকে, তাহলে শুধু ভালো কথা ভালো কাজ করতে চাইলেই কিন্তু সব কাজ তারা সমাজভাবে সম্পন্ন করতে পারবেন। এই জন্য পূর্ণ গণতন্ত্রের মধ্যে দিয়ে তারা চলছে, এটা বলার কোনো সুযোগ নেই।
পুলিশের উপর যে আক্রমণ হয়েছে, আসলে পুলিশের উপরে কোনো আক্রমণ কি হয়েছে? আক্রমণ হয়েছে ছাত্র জনতার উপর। ছাত্র জনতা প্রতিরোধে তারা অত্যন্ত উত্তাল ছিল। সেই উত্তালের চাপে পড়ে পুলিশ গণদোলাইয়ের শিকার হয়েছে, আক্রমণের শিকার হয়েছে, সেখানে কিছু কিছু পুলিশ নিহত হয়েছে। এখানে আমি মনে করি যে, এবং অতি উৎসাহী হয়ে হয়তো কেউ কেউ এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হয়তোবা এটাকে অতি উৎসাহিত হয়ে ষড়যন্ত্র করেও হয়তো কোথাও আক্রমণ করতে বাধ্য করেছে। তবে এরকম ষড়যন্ত্র করে অতি উৎসাহিত হয়ে যদি পুলিশের উপর কেউ আক্রমণ করে থাকে, সেটা যাচাই বাছাই করে প্রকৃত সত্য বের করে সেটার বিচারের ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে এই জনরোষে যেখানে পুলিশ গুলি করেছে, আক্রমণ করেছে, সেখানে এই জনরোষের যে শিকার হয়েছে, সেখানে যারা জনরোষের শিকার হয়ে নিহত হয়েছে, সেগুলো তো আসলে এই যে তাদের যে হত্যা বা তাদের যে আক্রমণের যে তীব্রতা, সেই তীব্রতার মুখে কিন্তু তারা নিহত হয়েছে। সেগুলোকে সামনে এনে এই পুলিশ এরকম কথা বললে, এটা আমি মনে করি সাধারণ জনগণ এটাকে মেনে নেয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জনাব মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি জিয়া পরিষদের টাঙ্গাইল জেলার সভাপতি, এবং আমি ছাত্র জীবন থেকে ছাত্র দল করতে করতে আমি পর্যন্ত এসেছি। আমি কখনো অন্যের সাথে আপোষ করে চলি নাই। সেজন্য আমি বলতে চাই যে দেশের এই প্রেক্ষাপটে দেশটাকে সংস্কার করে 31 ধারার উপর ভিত্তি করে, প্রয়োজনে আরও ধারা ভিত্তি করে দেশটাকে সংস্কার করে এই দেশটাকে ভালো পথে নিয়ে যেতে হবে, দেশটাকে উন্নত দেশে পরিণত করতে হবে, এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে সারা বিশ্ব মনে করে বাংলাদেশ এই পরিবর্তনের মধ্যে দিয়ে একটি ভালো দেশে পরিণত হয়েছে। সেইটাকে করার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সিদ্ধান্ত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বারবার অত্যন্ত শালীনতার সহিত অত্যন্ত কড়া যে নির্দেশনাগুলো দিচ্ছে, সেই নির্দেশনাগুলো মেনে এবং সকল নির্দেশনার প্রতি অনুগত থেকে দলের পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য, অবস্থানে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এবং এই তারেক রহমানের নির্দেশকে অমান্য করে কেউ যেন এমন কোনো কর্মে লিপ্ত না হন যার মধ্য দিয়ে দল অত্যন্ত ক্ষতির সম্মুখীন হবে, সেই প্রত্যাশারাও আমরা তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। এবং আমি যেহেতু সর্বক্ষণ ছাত্র দল থেকে করতে পর্যন্ত এসেছি, আমি কালিহাতী উপজেলার বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের সাথে আছি, অতীতে ছিলাম। সকল আন্দোলন সংগ্রাম, সকল প্রোগ্রাম, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী থেকে শুরু করে দলের প্রতিষ্ঠাবার্ষিকী সকল প্রোগ্রাম করেছি। আমি নেতাকর্মীদের পাশে আছি, সর্বক্ষণ পাশে থাকতে চাই এবং পাশে থাকবো ইনশাল্লাহ। এবং আমি আমার পক্ষ থেকে আমার জন্য দোয়া চাই, এবং আমি এই কালিহাতী টাঙ্গাইল 4 কালিহাতী থেকে নির্বাচনে একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি সকলের দোয়া প্রত্যাশা করছি, সহযোগিতা কামনা করছি। এবং সবাই ভালো থাকুন, বিএনপির নেতাকর্মী সমর্থক যারা আছে সবাই ভালো থাকুন, কালিহাতী উপজেলাবাসী দেশে বিদেশে যারা অবস্থান করছে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকেও এবং আপনার মাধ্যমে সারা দেশবাসীকে আমার পক্ষ থেকে, জিয়া পরিষদ এবং শিক্ষক অনুত্তর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।